না আল্লাহ দিলে মনে অন্য অন্য বছর থেকে এই বছর ফলনটা বেশি হয়েছে। আমাদের 50 শতকে ফলে 1 বিঘা 22টা দিন বললো বলে 40 মণ করে আসছে। বাম্বার এবার আল্লাহ দিলে যথেষ্ট হয়েছে। আল্লাহ দিলে এই বছর আমাদের লাস্টে একটু পানি ফার্স্টে শেষ হয়েছিল, একটু সমস্যা হয়েছিল, পরে পানি হয়েছে, ধান খুব ভালো হয়েছে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। গ্রীষ্ম এবং শরতের শেষে হেমন্ত এসেছে বাংলায়। মাঠে মাঠে এখন সোনালী ফসলের গন্ধ। আর এই হেমন্তের সঙ্গে ঘরে ঘরে চলছে নবান্নের উৎসব। এবার ফলন ভালো, তাই কৃষকরা খুব খুশি মনেই পালন করছেন নবান্ন। কেন এই ফলন ভালো হলো এবং সামনের দিনে কৃষকদের এই ফলন বাড়াতে গেলে আরও কী করতে হবে তা নিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান। সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। টলটলে মুক্তবিন্দুর মতো শিশির জমেছে ঘাসের ডগায়। কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্যের কোমল আলো। ধানের শীষের উপর ঝিলমিল করছে সোনালি আভা। মাঠ জুড়ে এই সময়টায় সোনালি ধানের প্রাচুর্য। সবুজ স্বপ্ন দুলছে, হলদে সবুজে একাকার নয়নাভিরাম অপরূপ প্রকৃতি। দেশের সর্বোত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই মুহূর্তে যেন উৎসব নেমেছে কৃষি জমিতে। ফসলের মাঠে দোল খাচ্ছে সোনালি আমন ধানের শীষ। পাকা ধান যেন দাওয়াত করে এনেছে পাখিদের। মাঠটা তাদের কলকাকলিতে মুখর। অগ্রহায়ণের এমন দিনে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চলছে ধান কাটার ধুম। ভোর থেকে সন্ধ্যা মাঠে মাঠে কৃষক শ্রমিকদের ব্যস্ত সময়। যদিও এবার মৌসুমের শুরুতে কৃষকরা যখন ধান রোপণ করেন তখন বৃষ্টি ছিল কম। পরে আবহাওয়া অনুকূলে এলেও তার সঙ্গে যুক্ত হয়েছিল সার সংকট। হতাশ ছিলেন কৃষকেরা। এবছর খরচ হিসাবে যে ধান হওয়ার কথা ছিল না, যে পানি নাই, আমরা তো আষাঢ় মাসে আষাঢ়ে 10-15 রবা কাটা শেষ করে দিই। এবার শ্রাবণের মনে করেন যে শ্রাবণ মাসে রবা কাটা লাগছে। সবাই বলছে ধান হবে না, ধান হবে না। এই বছর ধান বেশি হয়েছে। এগুলো কিছু আমাদের খাইতে হবে, খরচাপাতি খাইতে হবে, কিছু হাল ট্রাক্টরকে দিতে হবে, বীজ কিনতে হবে, আবার এখানে বন করতে হবে। এইগুলো তো এইগুলোই করতে হবে। লাস্ট সিজনে যে বৃষ্টিটা হয়েছিল, বৃষ্টির জন্য কিছুটা লেট হয়ে গেছে। না হলে আমরা ধানটা আরও 15 দিন আগে কাটাই মারাই করে লেট হয়েছে। ফলন তো খারাপ হয়নি। ফলন খারাপ হয়নি। সারের অনেকটা সংকট ছিল আমাদের তেঁতুলিয়ায়, কারণ আমাদের যে পরিমাণ সারের প্রয়োজন সে পরিমাণ আমরা সার পাইনি এবং সারটা মানে প্রয়োজন সময় সাপেক্ষে সারটা পাইনি। রোগ বালাই হয় না, মানে শেষের দিকে একটু গুরুতর হয়ে গেছিল এই কারেন্ট পোকাটা আর পশলাটা। অন্য অন্য বছরের সাথে এবার মানে ধান কাটার আগে ওইটা ওষুধ ব্যবহার করা লাগছে। ওষুধ দেওয়া লাগছে প্রচণ্ড। 4-5 বার যারা ওষুধ দিছে ওদের রেজাল্টটা ভালো, আর যারা 1-2 বার দিছে তাদের রেজাল্টটা একটু খারাপ। মানে আমরা 2 বার করে রেজাল্ট দিছি, ইনিও দিছে, ইনার রেজাল্ট আবার মনে ভালোই আছে। আমাদের টঙ্কা এরকম হয়ে গেছে। এরপরও যখন আমন ধান কাটার মৌসুম এলো তখন কৃষকের মুখে ফুটে উঠেছে সন্তুষ্টির হাসি। উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় এবার আমন ধানের ফলন হয়েছে বেশ ভালো। না আল্লাহ দিলে মনে অন্য অন্য বছর থেকে এই বছর ফলনটা বেশি হয়েছে। আমাদের 50 শতকে ফলে 1 বিঘা 22টা দিন বললো বলে 40 মণ করে আসছে। আবার আরেক ভাই বললো যে উনি যে গেলো, ওনার ভাই বললে যেখানে করছে ওনারও ওরকম আসছে। 2 কম 40 এরকম। কৃষকের তো ফলন ভালো হইলে ভালো, আর যদি ফলন কম হয় তাহলে তো ভালো না। বাম্বার এবার আল্লাহ দিলে যথেষ্ট হয়েছে। আল্লাহ দিলে আল্লাহর উপরে, আল্লাহ যদি না দেয় ভাই কারো ক্ষতি নাই, শক্তি নাই দিবে। আল্লাহ যে পরিমাণ দিছে তো ভালোই দিছে। জাত বদলানো তো ফলন ভালোই আর কি। আগে জাতগুলো হয় না, হয় মানে ওগুলা এখন ফলন কম, ওই জন্য ওইগুলো মনে করেন বাদ দিয়ে দিছে। যেটা ফলন বৃদ্ধি সেটাই মনে করেন যে লোক করতেছে। মনে করেন যে কৃষি অফিস থেকে আসলো যে এটা আবাদ করেন, এটা তো ফলন বেশি, ওটাই আমরা করি।
তো ওইটাতেই মনে করেন একজনের দেখা দেখি মনে করেন পার্শ্ববর্তী সবাই মনে করেন শুরু করে দিয়ে। এই বছর আমাদের লাস্টে একটু পানি ফার্স্টে শেষ হয়েছিল, একটু সমস্যা হয়েছিল, পরে পানি হয়েছে, ধান খুব ভালো হয়েছে। যে পরিমাণ খাদ্যের দরকার তার পরিমাণ চাইতে আমরা বেশি ব্যবহার করি, কারণ আমাদের জানা নাই বলে। কারণ মাটির যে গুণাগুণ, মাটির যে বৈশিষ্ট্য, সেগুলো সম্পর্কে সকল কৃষকরা জানে না। এই জন্য আমরা দেখা যায় সারের পরিমাণটা অনেক জমিতে বেশি ব্যবহার করি। শীতের দিন, তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কেটে রাখা ধান শুকিয়ে নেওয়া হচ্ছে জমিতেই। তারপরে পাকে বা মাথায় করে মেঠো পথ ধরে সেই ধান উঠোনে নিয়ে আসছেন কৃষাণীরা। সবাই মিলে গাদা করে ধান রাখা হচ্ছে মাড়াইয়ের অপেক্ষায়। উঠোন ভরে যাচ্ছে সোনালি পাকা ধানের গন্ধে। তবে এখন মাঠ থেকে ধান বহনেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। ট্রাক্টরের সঙ্গে ডালা বেঁধে একেবারেই মাঠ থেকে ধান পৌঁছে যাচ্ছে বাড়িতে। উত্তরের মাঠে মাঠে যান্ত্রিক কৃষির এ দৃশ্য প্রতিদিনের। এখন বর্তমানটাই তো ভালো, কারণ আগে তো যেভাবে পাইতো ওভাবে করতো। যেমন আগে ছিল আমাদের লাঙ্গলের চাষ, এখন তো লাঙ্গলের চাষ না, এখন তো আমাদের ট্রাক্টর দিয়ে চাষ করি। ধান তো মানে বাকি করে নিচ্ছে না। হ্যাঁ, আগে ধান আমরা মাথায় করে নিতাম, এখন টলি করে নিচ্ছি। আবার আগে ধরেন যে ধান আমরা হাত দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটতেছি। এই আর কি পার্থক্য। যে জাতটা আছে 94, এটা কিন্তু নতুন জাত, এটা আমরা নতুন করছি। আর এটা যেটা আছে সাদা স্বর্ণ গুটি, এটা তো আমরা আমাদের ওল্ড মডেল, এটা তো আগে থেকে করে আসতেছি। ইতোমধ্যে ধান মাড়াইও শুরু করেছেন অনেক কৃষক। হাতে এভাবে ধান মাড়াইয়ের চিরায়ত বাংলার এই দৃশ্য এখন উত্তরাঞ্চলের যে কোনো গ্রামে গেলেই চোখে পড়বে। এখন এগুলো চাল আমরা সিদ্ধ করব, সিদ্ধ করার পরে ধানটা শুকাবো, শুকার পরে মেশিনে বানবো, বানার পরে আমরা এই চালটা খাবো। এরপরে ধানগুলো নিয়ে বাড়িতে ভিজিয়ে চাল হবে। তবে এখন সময় বদলেছে কৃষি পদ্ধতিও। এভাবে আর কৃষকরা শুধু হাতে ধান মাড়াই করেন না, বেশিরভাগই ব্যবহার করেন মাড়াই যন্ত্র। মেশিনে ধান মাড়াই হওয়ায় খড় কম নষ্ট হয়, ধান পাওয়া যায় দ্রুত, সময়ও বাঁচে অনেক বেশি, বাঁচে শ্রম। কৃষকের উঠানে সাজানো ধানের গাদা, মাটিতে ছড়িয়ে থাকা খড়, ধান আর বাতাসে নতুন ধানের মমা গন্ধ, সব মিলিয়ে গ্রাম বাংলা এখন যেন উৎসব মুখর। দর্শক, কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে আমরা কথা বলছি বাংলার নবান্ন নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি আমন ধানের বাম্পার ফলন নিয়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে এবছর আমন মৌসুমে চাষ হয়েছে উচ্চ ফলনশীল, হাইব্রিড ও সুগন্ধি জাতের বিভিন্ন ধান। শুরুতে লক্ষ্যমাত্রা পূরণের শঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত আবাদ হয়েছে অনেক বেশি। পঞ্চগড়ে যে আমনটা হয় এটি হাই ইল্ডিং ভ্যারাইটি, হ্যাঁ, বিশেষ করে স্বর্ণার কিছু টাইপ আছে এবং আমাদের ব্রি উদ্ভাবিত কতগুলো জাত আছে, ব্রি ধান 93, 94, 95 এবং নতুন কিছু জাত আছে 103, এগুলা এই অঞ্চলে বেশ ভালো হচ্ছে। আমরা প্রথম দিকে বৃষ্টির একটু কম হওয়ার ফলে আমরা ভাবছিলাম যে আমাদের রোপা আমন হয়তো অ্যাচিভমেন্ট হবে না, বাট পরবর্তীতে সময় মতো বৃষ্টি হয়, আমরা কিন্তু আমাদের যে লক্ষ্যমাত্রা তার চেয়ে 1,44,000 হেক্টর জমিতে আমরা কিন্তু রোপা আমন লাগাইতে সমর্থ হই এবং এবছর ওয়েদার পরবর্তীতে বেশ ভালো হয়। আমরা চাষিদের, বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা চাষিদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ, কীটনাশক, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, এগুলো আমরা পরামর্শ দিচ্ছি, যার ফলে
মাঠে যে ধানের উৎপাদন এটি কিন্তু আশাব্যঞ্জক এবং গতবারের তুলনায় এবছর ফলন আরও ভালো হবে। আমরা আশা করছি যে আমাদের এই রোপা আমন আমাদের এখানকার তো চাহিদা মিটায়, আমাদের প্লাস অনেক সারপ্লাস থাকে যেটি হ্যাঁ জেলার চাহিদা তো পূরণ হয়, প্লাস যে সারপ্লাস এটা আমাদের কিন্তু দেশের বিভিন্ন জায়গায় চলে যায়, বিশেষ করে ওই যে নওগাঁ নাটোর ওই দিক থেকে অনেক লোকজন আসে এবং এই ধানটা কিনে তারা ওখানে ওই যে অটো রাইস মিল, আমাদের এলাকাও অটো রাইস মিল আছে, সেখানে চলে যাচ্ছে, যার ফলে আমরা আশা রাখছি যে এবছর উৎপাদন ভালো হবে। ধানের উৎপাদন নিয়েও বেশ সন্তুষ্ট কৃষি বিভাগ। তারা বলছে শুরুতে সার সংকটের কারণে কৃষক দিশেহারা হলেও অবশেষে যে উৎপাদন পাওয়া গেছে তা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কিছুটা প্রমাণও হয়েছে যে অধিক সারই অধিক ফলন নয়। আমরা সব ট্রেনিংয়ে এই কথা বলি যে আপনি ভালো বীজ যদি একটু কিনতে চান, যদি আপনি বীজ না পান তাহলে একটু আমাদের সাথে দয়া করে যোগাযোগ করুন। তো কৃষকরা এটা অনেক সময় করে না, আমাদের থেকে তাদের যোগাযোগটা বেশি হচ্ছে দোকানদারের সাথে। তো দোকানদার হচ্ছে যেটা দেয় সেটা নেয়। আমরা বলি যে আপনি আমার সাথে একটু পরামর্শ করেন, আমি আপনাকে যদি বেশি দিতে নাও পারি আমি অল্প কিছু বীজ আপনাকে ফ্রি দিতে পারবো, এটা নিয়ে যে আপনি বাড়িতে করেন, পরীক্ষামূলক করেন, আপনি উপকার পেলে আপনি ওই গাছ থেকে আবার বীজ রেখে দিবেন, আপনি পরবর্তীতে করবেন। করে কিছু কিছু কৃষক করে, সবাই যে ক্ষতিগ্রস্ত হয় তা না। আবার কিন্তু অনেক কৃষক আমাদের মানে সফল কৃষকও আছে যারা লাভবান হয়েছে এই ফসল আবাদ করে। তো মানে পরামর্শ কৃষকদের প্রতি আমার হচ্ছে যে এইটাই, যে আপনি আপনার জন্য আমরা বসে আছি সব সময়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আপনার কোনো সমস্যা হলে আপনি দয়া করে আমাদের কাছে একবার আসুন। আর এখন তো হচ্ছে যে মোবাইলের যুগ, আপনার মোবাইলে মানে 2-3 টাকা খরচ করলেই আপনি কিন্তু পরামর্শ পেতে পারেন, আপনি মোবাইল করেন। আমাকে মনে করেন যে আমি যে ডিডি, আমাকে হচ্ছে যে সেই গ্রাম থেকে কৃষক সরাসরি ফোন করে, হ্যাঁ করতেই পারে, কৃষকের প্রয়োজন তিনি করতেই পারে। তার উপজেলা কৃষি অফিসারের নাম্বার নাই বা তার উপসহকারী কৃষি অফিসারের নাম্বার নাই, তার কাছে ডিডির নাম্বার আছে, ডিডিকেই ফোন করুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কৃষকটা যেন ভালো জিনিস ব্যবহার করতে পারে, ভালো পণ্য ব্যবহার করতে পারে। আমার কৃষকের মানে কৃষকের জন্য প্রত্যাশা আমার হচ্ছে এটা, যে আমার কৃষক যেন কখনো প্রতারিত না হয়, কৃষক ভালো পণ্যটা পাবে। আসলে ফলনের জন্য যে ফার্টিলাইজারটা ইউজ করতে হয় সেটি হলো ফসফেটিক ফার্টিলাইজার। আপনারা জানেন এই ফসফেটিক ফার্টিলাইজারে আমাদের দেশে দুটো ফর্ম আছে, একটা হলো টিএসপি, একটা হলো ডিএপি। টিএসপিটা কৃষক আগের থেকেই অভ্যস্ত, মানুষ বলে না মানুষ অভ্যাসের দাস, ওরা কিন্তু এখনও ওই ফসফেটিক ফার্টিলাইজারটাকে মানে টিএসপিটাকে ফসফেটিক ফার্টিলাইজার হিসেবে চিনে। তো আমরা নতুন করে এই যে ডিএপি সারটা এটা আমরা চালু করছি এবং চাষিরা এটা দেওয়ার ফলে আমাদের একদিকে আমাদের ইউরিয়ার অপচয় কিন্তু অনেক কমে আসছে। আমাদের যে ইউরিয়ার আগের যে রিকোয়ারমেন্ট ছিল সেটি কিন্তু এখন অনেক কমে গেছে এই ডিএপি সার ব্যবহারের ফলে, যার ফলে দেখা গেছে যে এখানে যে অ্যামোনিয়াম নাইট্রোজেন এবং যে আপনার যে ডাইঅ্যামোনিয়াম যে ফসফেট যে মানে আয়নটা এটি কিন্তু খুব র্যাপিড অ্যাভেলেবেল হয়, যেটা টিএসপি সার ব্যবহার করলে হয় না। ফলে এটি কিন্তু অনেক বেশি কার্যকরী যে কোনো ফসলের ক্ষেত্রে, বিশেষ করে ধান গম এগুলোর ক্ষেত্রে তো অবশ্যই বেশি, এবং এখানে অনেক ডোজ অনেক কম, যার ফলে আমরা কৃষকদেরকে বোঝাতে অলরেডি সক্ষম হয়েছি, অনেক কৃষকেই বোঝে যে এই সারটা ভালো কাজ করে এবং দেখা গেছে যে হ্যাঁ দামও কম। এটা কিন্তু না, এটা আমাদের ইম্পোর্ট প্রাইস অনেক বেশি, টিএসপির তুলনায় ডিএপির দাম কিন্তু বেশি, বাট এটাতে আমরা ভর্তুকি বেশি দিছি, বেশি দেওয়াতে এখানে আমাদের কিন্তু ওই প্রাইসটা কৃষকের নাগালের মধ্যে আসছে। তারপরও মানে কৃষক মনে করে বোধহয় এটার দাম কম হওয়ার কারণে বোধহয় অনেকেই মনে করে যে এটা বোধহয় কাজ একটু বোধহয় কম করবে, কিন্তু আমরা বিভিন্ন লিফলেট বিতরণ করছি, বিভিন্নভাবে বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন সেমিনারে, উঠান বৈঠকে, বিভিন্ন জায়গায় আমরা কৃষকদেরকে এগুলো বোঝাচ্ছি। তবে বাজারে ধানের দামের হিসেবটা কৃষকের কাছে এখনো মিশ্র। কারো কাছে এই দাম একেবারেই খারাপ নয়, তবে উৎপাদন খরচের তুলনায় সেটি অনেক কম। ধানের দামও আপনার বাজার 1100-1200 টাকা মন চলতেছে। আপনার মনে করেন যে ধানটা অলরেডি মানুষ আগের তুলনায় মানুষের সেফ মানে কম সময়ের মধ্যে ঘরে তুলতেছে। মানে আপনি মোটামুটি সন্তুষ্ট আল্লাহর রহমতে? হ্যাঁ, আল্লাহর রহমতে সন্তুষ্ট। না, ধানের দাম তো হলো কি এখন তো 1150 টাকা বলে,
কিন্তু ধানের দামটা আর একটু লাগে, ওই যে 1300-1400 লাগে। ফলন ভালো যে তাও তো লসটা মনে করেন যে এই ধানটা এখন 2500 টাকা বিঘা, এই যে কাইটা ফালাইছি এখন 2500 টাকা বিঘা বানতে হবে, 5000 টাকা চলে গেল, বিঘাটা আপনার 1500-2000 টাকা উবাইতে হবে, আবার ওখানে নিয়ে বিঘাটা 2000 টাকা মারাইতে হবে। হিসাব করলে পোষায় না কৃষকের, হিসাব করলে কিন্তু পোষায় না, এখানে পেটের দায় করতে হয় আর কি। কৃষকেরা বলছেন এই মৌসুমে যদি সরকার সরাসরি তাদের কাছ থেকে ধান কিনতো তাহলে ন্যায্য মূল্য পাওয়া যেত ধানের। এখন মনে করেন যে কাটামারা এখন উৎপাদন শুরু, এখন মনে করেন যে দামটা একটু কম, যখন আবার কমে যাবে তখন আবার দামটা আস্তে আস্তে বাড়বে। এখন মনে করেন যে আমি যেটা বিক্রি করব সেটা তো মনে করেন যে আমার জরুরি লাগে, যেরকম দোকান বাকি আছে, যেরকম মনে করেন কীটনাশক বাকি আনছি সেটাকে টাকা দেওয়া লাগবে, হালকাতা করবে, তাই হালকাতা করলে তো এখন তো মনে করেন আমার দাম কম হইলেও মনে করেন যে বিক্রি করে তাদেরকে ঋণ পরিশোধ করা লাগবে। ফসলের যে বাজার এখন তাতে সন্তুষ্ট না, কারণ গতকাল বাজার গেছে 900 950, কয়েকদিন আগে 1 সপ্তাহ আগে গেছে 1100 1150 টাকা। সরকার একটা নির্ধারণ করছে, এখন সরকার ওর সময় মতো নিবে ধান, কিন্তু এর আগে যে সাধারণ মানুষ 2-1 মণ ধান বিক্রি করে বাজার করবে, মানুষকে দিবে, কামলাকে দিবে, এখন বাজারটা কম। সরকার আমাদের কাছে সরাসরি নেয় না, ওরা ডিলারদের মারফতে নেয় কিংবা নেতা কেথার মারফতে নেয়। এটা অবশ্যই আশাবাদী আমরা যেন কৃষকের সুযোগ সুবিধা ঠিকভাবে পায়। আর 1000, 1200, 1300 এরকম হলে এর নিচে আসা যাবে না, 1000 নিচে আসলে কিছু থাকবে না। নতুন ধান এলেই গ্রাম বাংলায় শুরু হয় এক অনন্য উৎসব নবান্ন। যুগে যুগে কৃষিভিত্তিক সভ্যতার সঙ্গে মিশে থাকা এই উৎসব আজও অটুট বাঙালির ঘরে ঘরে। নতুন এই ধানের ভাত মুখে তোলার আগে অনেকে মসজিদে দেন দোয়া, কেউ বা মসজিদে দেন শিরনি। হিন্দু কৃষকের ঘরেও চলে পূজা পার্বণের নানা আয়োজন। যান্ত্রিকতার এই সময়ে ঢেকির শব্দ হারিয়ে গেছে, তবে নবান্নের উৎসব পুরোপুরি হারায়নি। নতুন চালের ভাত, তাতে তৈরি পিঠাপুলি আর খেজুরের রসে ডোবানো স্বাদ এখনো বাংলার এক অনন্য উচ্ছ্বাস। প্রকৃতি, পরিশ্রম আর সংস্কৃতি এই তিনে মিলে রচিত হয় বাংলার এক শস্যবরণের গল্প, যা প্রতি বছরই নতুন করে জীবন্ত হয়ে ওঠে বাংলার সোনালী মাঠে মাঠে। বাংলার মাঠে মাঠে রোপা আমনের বাম্পার ফলন এবার নবান্নকে করেছে উৎসব মুখর। কৃষকরা বলছেন যে হারে প্রতিকূলতা গেছে এবছরটি, সে হারে ফলন পেয়েছেন তারা অনেক ভালো। দরকার ধানের ন্যায্য দাম নিশ্চিত করা। যে দাম এখন বাজারে আছে সেটি কম না হলেও কৃষকের উৎপাদন খরচের চেয়ে কিছুটা কম। যদি এই দাম বাড়ানো যায় তাহলে এবার নবান্নের হাসি ছড়িয়ে পড়বে বাংলার প্রতিটি প্রান্তরে। আমন চাষী প্রতিটি কৃষকদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।